নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ই অটোর হুডের পেছনে বাংলাদেশের জাতীয় পতাকা, সদর থানায় মামলা বজরং দলের। শিলচর উড়ালপুলের জন্য 700 কোটি ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে 100 কোটি বরাদ্দ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। বাজেটে শিলচরে ফ্লাইওভার নির্মাণের জন্য 700 কোটি টাকা বরাদ্দ। শ্রীভূমি জেলার পাথারকান্দিতে একটি কৃষি কলেজ স্থাপন। আসাম সরকারের বাজেট অধিবেশন নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য। একটি পা নেই, এক পায়ে নেচে নেচে গোটা ভারতবর্ষে নিজেকে তুলে ধরা আপ্রাণ চেষ্টা শিল্পীর। এবারে সংবাদ বিস্তারিত। ই অটোর হুডের পেছনে বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে পেয়ে ক্ষুব্ধ একাংশ যুবক। সোমবার শিলচর গোলদিঘি মলের সম্মুখে এ ঘটনা সংঘটিত হয়েছে। কিছু যুবক ই অটোর হুডের পেছনে বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে যুবকরা অটোর চালককে খুঁজে বের করে এবং তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি ভারতীয় না বাংলাদেশি? ভারতে থাকো কিন্তু গাড়িতে বাংলাদেশের পতাকা কেন? জবাবে অটো চালক বলেন, আমি কিছুই জানি না, আমি 1 সপ্তাহ ধরে অটোটি ভাড়া হিসেবে চালাচ্ছি। তার এই জবাবে উত্তেজিত যুবকরা পুলিশ ডেকে চালকসহ এই অটোটি পুলিশের কাছে সমঝে দেয়। এদিকে এই অভিযোগে সোমবার বজরং দলের পক্ষ থেকে শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়। অটোর চালক মেহেরপুর 5 ঘড়ি এলাকার বাসিন্দা ফয়জুর রহমান মজুমদার। অটোর মালিক আফজল হোসেন বাংলাদেশের ফ্ল্যাগ লাগাইয়া শিলচর টাউনের ভিতরে ঘুরে। আজকে আমরা বাংলাদেশে কিরমভাবে আমরা সনাতন হিন্দু ভাইদের বোনদের কিরমভাবে মারামারি হর, কিরমভাবে করে ইন্ডিয়ার ফ্ল্যাগ জ্বলার বাংলাদেশের মধ্যে যে লাগাই দিছে তার নাম কিরা? যে লাগাই দিছে উঠটা নাম জানো না? কোন জায়গা দোকান, কোন জায়গা? ও কবাটি। এটা যে সময় লাগানি হয়েছে, এটা সময় দেখা হয়েছে না? নিজে দেখছো না তুমি? ও তো লাগাইছে, আমি তো জানি না। জানো না এটা বাংলাদেশের ফ্ল্যাগ? তুমি তোমার চোখ নাইনি? চোখ নাইনি? এটা বাংলাদেশের ফ্ল্যাগ, যেটা দেখো না তুমি? পাকো ইন্ডিয়ার, খাও ইন্ডিয়ার, বাংলাদেশের গান গাইবে আনিও না। বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই ঘুরবাইনি, কিটা বাড়ি বেলাই যায়। যে সময় লাগানি সে সময় কেন লাগাইলে তুমি? আপনার শিলচর টাউন ঘুরে ঘুরিয়া আমি জানি না রে ভাই। এনে জানো না তুমি বাংলাদেশের ফ্ল্যাগ? তুমি জানো না? 1 সপ্তাহ হয়েছে গাড়ি, 1 সপ্তাহ যে সময় লাগাইছো দেখছো না তুমি? বাংলাদেশের ফ্ল্যাগ ছিল না? ইন্ডিয়ার ফ্ল্যাগ ছিল না? ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগাই গুলাই না? ইন্ডিয়া তো আর মাথাইলো না। এ মাথাইলো না? আজকে চোখে দেখা বলছো, আজকে আমরা দেখছো করে তোমার মাথায় কত জিনিস সময় লাগাইছে, যে এই সময় দেখলা না তুমি? দেখছো করিয়া তো ঠিক। ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগাই গুলাই না কেন? দেখছো আর ফার দেখো যে চিন্তা আমার বাংলাদেশে কিরকম ভাবে হিন্দু মানুষকে মানাওর, এটা যখন বলি লাগাইছে তাদের লগে আমরা কথা বলবো না। আপনার এই রকম পতাকা লাগানোর কারণটা কি? আমি জানি না রে ভাই। লাগাইছে কে? গাড়ি হাত এ ভারতবর্ষের ছেলে যে হিন্দুরা ছেলে ফ্ল্যাগ লাগাই ঘুরে। এটা নাম আপনার? আমার নাম ফজিল। বাড়ি কই? পতাকাটা এরকম লাগানোর কারণটা কি? কথা জুড়ে কেন লাগাইছেন আপনি? আমি জানি না তোর গাড়ি কে লাগাইছে। লাগাইবা গাড়ি একদম গাড়িদার আমার গাড়ি না, এটা বিল্ডার মালিক আগে কইছো তুমি? মালিক তুমি আগে কইছো না? গাড়ি না উঠিও না, বিল্ডার ওনে দাঁড়া কেন লাগাইলা? গাড়ি নতুন নাম্বার প্লেট লাগাই, নতুন গাড়ি এর মধ্যে নাম্বার প্লেট নাই। যেটা গাড়ি গাড়িটা তোমার নিতে গুলো গাড়ি মালিককে বল করো, মালিক বল করো। কেন গুলাইছো তুমি? হাত লাগাইবাই না। তোমার কোন দেশদ্রোহী তোমার কোন কারবার থাকতে পারে, তুমি কেন গুলতায়? তুমি দেশদ্রোহী, তুমি দেশদ্রোহী। মালিকের নাম কি? আব্দুল ফোন মারো, ফোন মারো, ফোন লাগাও, আইজো ফোন লাগাও। ভারতবর্ষ টাকা বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই ঘুরে। আমরা দেশ শেষ করবার লাগে আছি। আজকে আমরা দেখতে পেলাম বিগ বাজারের সামনে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তি ফয়জুল হক মজুমদার নামের এক ব্যক্তি
কি করলো, বাংলাদেশের পতাকা অটোরিকশা, ইলেকট্রিক অটোরিকশাতে লাগিয়ে চলছে। তাই স্থানীয়রা আটক করেছে। আটক করার পর দেখা গেল ওর কাছে আইডি প্রুফ নেই, এবং বর্তমান সময়ে পরিস্থিতিটা এইভাবে চলছে যে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং আমাদের যে ভারতবর্ষের পতাকা বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে লাগিয়ে কি করলো, স্টুডেন্টরা পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করেছে, অপমান করেছে আমাদের ভারতীয় পতাকাকে। শুধু স্টুডেন্টরা নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ যেভাবে আমরা ভারতীয় পতাকার উপর অপমান করেছে তা ভারতবাসী সহ্য করতে পারেনি। তারপর দেখা গেল কি আজকে ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের পতাকা লাগিয়ে চলাফেরা করছে, তা দেখে স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্কের ভাব জাগ্রত হয়েছে। আতঙ্কটা হলো কি, কোনো ধরনের হয়তো হতে পারে সামাজিক অন্তর্ঘাত, সামাজিক কোনো উশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত চলছে, বা হয়তো হতে পারে কোনো ধরনের দেশ বিরোধী কার্যে জড়িত আছে। তাই স্থানীয় জনগণরা খুব আতঙ্কে রয়েছেন। তাই আমরা আজ সদর থানায় এই ব্যাপারে একটি অভিযোগ দিয়েছি লিখিতভাবে, এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রইল যে এই ব্যাপারে সঠিক তদন্ত করে যা বের হবে তা প্রকাশ্য জনগণের সামনে আনার জন্য অনুরোধ রইল। সোমবার বিধানসভা অধিবেশনে পেশ করা বাজেটে শিলচর উড়াল পুলের জন্য 700 কোটি টাকা বরাদ্দ। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে 100 কোটি টাকা সহ বরাকের বিভিন্ন উন্নয়নের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী খুশি ব্যক্ত করেছেন। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বরাক উপত্যকার 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের সঙ্গে গিয়ে শিলচরবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে কৃতজ্ঞতা জানান। সাথে ছিলেন অন্যান্য বিধায়ক যথাক্রমে বিজয় মালাকার ও নিহার রঞ্জন দাস ও কমলাক্ষ দে পুরকায়স্থ। দীপায়ন চক্রবর্তী বলেন যে দীর্ঘদিনের শিলচরবাসীর স্বপ্ন পূরণ করলেন অসমের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মামা হ্যায় তো মুমকিন হ্যায়। তিনি সাথে সাথে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগী, অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়কেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অপেক্ষার অবসান। অর্থমন্ত্রী অজন্তা নিয়োগী সকাল 11:30 আসাম বাজেট 2025-26 উপস্থাপন করেন। 2025-26 সালের অসম বাজেটে শিলচরে ফ্লাইওভার নির্মাণের জন্য 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমি জেলার পাথারকান্দিতে একটি কৃষি কলেজ স্থাপন করা হবে। 2026 সালের বিধানসভা নির্বাচন সামনে, তাই রাজ্যের জনগণ এবং সমস্ত রাজনৈতিক দলের চোখ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় উপস্থিত আসন্ন অর্থ বছরের বাজেটের দিকে নিবন্ধ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটি হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আসাম মালা প্রকল্পের আওতায় প্রতিটি জেলায় 25 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। শিলচর শহরের একটি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব করার জন্য অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ আসাম বাজেট 2025-26 উপস্থাপন করেছেন। অসম মালাৰ অধীনত মই এক জিলা এক পথ এই প্ৰকল্পৰ বিষয়ে ঘোষণা কৰিবলৈ বিচাৰিছোঁ। ইয়াৰ অধীনত প্ৰতিখন জিলাতে 25 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ পথ নিৰ্মাণ হ'ব। সৰ্বমুঠ ৰাজ্যখনত 2,625 কোটি টকা ইয়াত ব্যয় হ'ব। অধ্যক্ষ মহোদয়, নগৰীয়া যোগাযোগ ব্যৱস্থাৰ উন্নয়ন সাধনৰ অৰ্থে আমি শিলচৰ চহৰত এখন উৰণ সেতু নিৰ্মাণ কৰিম, আৰু ইয়াৰ বাবে প্ৰায় ব্যয় হ'ব 700 কোটি টকা। ডিব্ৰুগড়ক অসমৰ দ্বিতীয়খন ৰাজধানী হিচাপে গঢ়ি তোলাৰ সংকল্পৰে আমি ডিব্ৰুগড়ত এটা নতুন বিধানসভা ভৱন আৰু বিধায়কৰ হোষ্টেল নিৰ্মাণ কৰিম, আৰু ইয়াৰ বাবে 200 কোটি টকা ধাৰ্য কৰা হৈছে। আমি কাৰ্বি আংলঙত এখন কৃষি মহাবিদ্যালয়, এখন পশু চিকিৎসা মহাবিদ্যালয় আমি নিৰ্মাণ কৰিম, আৰু ইয়াৰ বাবে বাজেটত 206 কোটি টকা আৰু 374 কোটি টকা ধাৰ্য কৰা হৈছে। আমি শ্ৰীভূমি জিলাৰ পাথাৰকান্দিত এখন কৃষি মহাবিদ্যালয় স্থাপন কৰিম। আমি 10ম অসম আৰক্ষী বেটেলিয়নক গুৱাহাটীৰ পৰা সোণাপুৰৰ কচুতললৈ স্থানান্তৰ কৰিম, আৰু ইয়াৰ দ্বাৰা জনজাতীয় লোকসকলে তেওঁলোকৰ জনজাতীয় বেল্টত থকা ভূমিত হোৱা বেদখলৰ পৰা সুৰক্ষা লাভ কৰিব। ইয়াৰ উপৰি এই ব্যৱস্থাই আধুনিক আন্তঃগাঁথনি সহ এখন বিশ্বমানৰ কেন্দ্ৰীয় ব্যৱসায়িক জিলা গঢ়ি তোলাৰ ক্ষেত্ৰত চৰকাৰক সুযোগ প্ৰদান কৰিব। সোমবার আসাম সরকারের বাজেট অধিবেশন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সিটুর নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, আসামের জনসাধারণকে সাংঘাতিকভাবে নিরাশ করেছে বলে আমি মনে করি।
এই একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই বাজেটে যেটা সবচেয়ে বেশি এক্সপেক্টেড ছিল যে সাধারণ মানের যে মানুষরা আছেন, এনএইচএম কর্মীরা, এই বাজেট চলাকালীন এরা ধর্ণা দিয়েছে। কিছুদিন আগে অঙ্গনওয়াড়ি কর্মীরা ধর্ণা দিয়েছে। কিছুদিন আগে সিআইটিউর নেতৃত্বে সমস্ত রকমের শ্রমিক কর্মচারীরা ন্যূনতম মজুরি ঘোষণার জন্য তারা ধর্ণা দিয়েছে। এই গোটা বিষয়টা বাজেট আলোচনার মধ্যে আসেইনি এবং শুধু বলছে যে মজুরি বৃদ্ধি হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্রকল্প ভিত্তিক কর্মীদের, কিন্তু মজুরি বৃদ্ধির জন্য যে অর্থ বরাদ্দ করার দরকার সেটা কিন্তু করেনি। সুতরাং কি বরাদ্দ, কি বৃদ্ধি হবে আমরা জানি না। চা বাগানের মজুররা এখনো পর্যন্ত মানে মধ্যযুগীয় অবস্থার মধ্যে এরা বসবাস করে। 228 টাকা মজুরি পায় দৈনিক, যেখানে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির জমানায় যেভাবে দিন দিন মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই মূল্য বৃদ্ধি আটকানোর তো কোনো প্রচেষ্টা নেই সরকারের। উল্টো এই 228 টাকা মজুরি দিচ্ছে, যেখানে ন্যূনতম 660 টাকা মজুরি হওয়া দরকার আজকে চা বাগান শ্রমিকদের। এদেরকে এককালীন একটা টাকা দিয়ে এদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের একটা অবস্থা। আর শিলচরের জন্য ফ্লাইওভারের জন্য টাকা স্যাংশন করা হয়েছে, যেখানে দরকার সেখানে স্যাংশন করেনি, শিলচরের জন্য টাকা স্যাংশন করেছে। আমরা জানতে চাই যে কোথায় ফ্লাইওভার হবে, সেই ফ্লাইওভারের পরিকল্পনাটা কোথায়? 1 বছরের জন্য যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেই টাকাটা কোথায় এটাকে খরচ করা হবে, নাকি এটা শুধু একটা ফাঁকা আওয়াজ, শিলচরের লোকেরা হই হই করবে আমাদের ফ্লাইওভার হয়ে যাচ্ছে? এই যে অবস্থাটা, আমাদের বেকাররা, এই অঞ্চলের যে বেকাররা আছে আজকে একেবারে সাধারণ মানের যদি লোকেদের বলি, অর্ধশিক্ষিত বা অশিক্ষিতরাও, তারাও আজকে সে আসামের বাইরে চলে যাচ্ছে, কারণ তাদের এখানে কাজ নেই, তাদের মজুরি নেই। যদি শিক্ষিত বেকারদের কথা বলি, তাহলে শিক্ষা দীক্ষার পরেই এরা শিলচর থেকে বা আসাম থেকে বেরিয়ে যাচ্ছে। আসামে কাজের কোনো সুযোগ নেই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা দরকার, সেই ব্যাপারে কোনো ধরনের এই বাজেটের ব্যাপারে কোনো আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। কৃষকদের সামান্য কিছু ভর্তুকি দেবে বলে, ওই তার ফলনের উপরে কিছু টাকা ধরে দেবে বলে কিছু ঘোষণা করেছে, কিন্তু সেচের অবস্থাটা কোথায়? সেচের জন্য স্যাংশন কোথায়? 1 ফসলা ধান হয়ে এখানে এটাকে 2 ফসলা 3 ফসলা করার জন্য প্রচেষ্টাটা কোথায়? 2% জমিও আজকে সেচের আওতায় আসেনি। এই জন্য কোনো ধরনের কোনো স্যাংশন নেই, কোনো বরাদ্দ নেই। এই অবস্থার মধ্যে যে বাজেটটা তৈরি করা হয়েছে বড় বড় বুলিয়া ওড়ে, আমি মনে করি না আসামের বেকার ছেলেদের, যুব প্রজন্মকে বা একেবারে সাধারণ দরিদ্র জনসাধারণকে অথবা কৃষকদের, মজুরদের কোনো ধরনের কোনো সুরাহা হবে বলে আমি মনে করি না। এটা একটা হতাশাব্যঞ্জক বাজেট বলে আমি মনে করি। আর বরাক উপত্যকার জন্য তো আলাদাভাবে কিছু বুঝতেই পারছি না। এটা কৃষকদের জন্য যা বলেছে সেটাও হচ্ছে সামান্য কিছু ওদেরকে অনুদান দেওয়া, আর বাকি তো আমি বললামই আপনাদেরকে, আসামে এটা শুধু জনসাধারণ পথ দেখানো, এছাড়া আর কিছুই নেই। একটি পানে এক পায়ে নেচে নেচে গোটা ভারতবর্ষে নিজেকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা শিল্পীর, দেখুন বিস্তারিত। বিকলাঙ্গদের প্রতিভা বিকাশের জন্য আসাম সরকারের পক্ষ থেকে এক মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলায় বিভিন্ন স্থান থেকে বিকলাঙ্গরা এসেছিলেন। এর মধ্যে সবার নজর কাড়লেন অর্চনা রায় নামের উঠতি যুবতী। জন্মলগ্ন থেকে একটি পা নেই, কিন্তু তা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। ছোটবেলা থেকে পড়াশোনার দিকে যেভাবে এগিয়ে গেছে, সেভাবে নৃত্যকলাকে রপ্ত করতে কোনো খামতি রাখেননি। পারিবারিক অবস্থা তেমন সচ্ছল না হলেও নিজের মাসির কাছে প্রথম অবস্থায় নৃত্যকলার শিক্ষা নেন। তারপর মাসির বিয়ে হয়ে যায়, কিছুদিন নৃত্যকলা বন্ধ থাকে, কিন্তু তাতেও দমে যাননি তিনি। নিজের থেকেই শুরু করেন চর্চা, আর সেই থেকেই এবার বিভিন্ন মঞ্চে নৃত্যকলা পরিবেশন করে আম জনতার মন জয় করতে থাকেন। স্বপ্ন একটাই, গোটা ভারতবর্ষে নিজেকে স্থাপন করা। আত্মনির্ভরতা ও সক্ষমতার এক অনন্য উদযাপনের সাক্ষী রইল শিলচর। রবিবার সফলভাবে আয়োজিত হলো পার্পল মেলা, দেখুন বিস্তারিত। শিলচরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী উৎসবটি সিআরসি গুয়াহাটি, ভারতের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ দ্বারা পরিচালিত এবং কাছাড় জেলা প্রশাসন ও সক্ষম দক্ষিণ আসামের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। এই উৎসব বিশেষভাবে সক্ষম উদ্যোক্তা ও ব্যক্তিদের জন্য একটি মঞ্চ গড়ে তোলার পাশাপাশি তাদের প্রতিভা ও সক্ষমতাকে উদযাপন করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত, সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত কিমচিং লাংহুম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান্ত, যার উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সভাপতি অমিতাভ রায়।
উল্লেখ্য পার্পল মেলার কাছাড় ছাড়াও হাইলাকান্দি, শ্রীভূমি ও অন্যান্য অঞ্চল থেকে আগত প্রতিভাবান প্রতিযোগীরা একসঙ্গে মিলিত হয়ে এক বহুমাত্রিক সাংস্কৃতিক আবহ তৈরি করেন। এখানে সিলেক্ট করা হলো কেন, আমরা খবর পেলাম যে শিলচর আসামের সেকেন্ড লার্জেস্ট সিটি। এখানে অনেক প্রতিবন্ধী বাচ্চারা বা প্রতিবন্ধী বিজ্ঞ লোকেরা ওদের কলা প্রদর্শন করতে সুযোগ পায়। নর্থ ইস্টে আমাকে 2 মাস ধরে ভারত সরকারকে অনুরোধ করে আমরা নর্থ ইস্টের প্রোগ্রামগুলো নিয়ে এসেছি। আমরা এখানে মোটামুটি 100 মতো এনজিওকে কন্ট্যাক্ট করেছি, ডিস্ট্রিক্ট কমিশনার, এডিসি আর অন্যান্য ভলেন্টারি অর্গানাইজেশন যোগাযোগ করেছি। এর মধ্যে আমরা 150 জন দিব্যাঙ্গ আমাদের কাছকে সিলেক্ট করব, তার মধ্যে 50 জনকে আমরা আজকে প্রাইজ দেব এবং কিছু কিছু দিব্যাঙ্গকে আমরা আজকে এই প্রোগ্রাম মাধ্যমে আমরা হয়তো ভারত সরকার কাছে রেকমেন্ড করব ওদেরকে আরও প্রাইজ বা ন্যাশনাল অ্যাওয়ার্ড বা অন্যান্য গুরুতর প্রাইজ দেওয়ার জন্য। পার্পল ফেয়ারটা এখানে সাকসেস হচ্ছে ঠিক, কিন্তু বিকলাঙ্গদের সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিকলাঙ্গরা আজ কিন্তু কোণঠাসা, নতুন প্রকল্পে তারা আওতা হচ্ছে না, অনেকের বয়স হয়ে গেছে, অনেকে রিনিউ করতেও পারছে না কাগজগুলো। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভাতা নেই, এদিকে নতুন পরিকল্পনা চলছে, কতটুকু সাহায্য সহযোগিতা পাচ্ছে তারা বলে মনে হয়? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যে প্রবলেমটা ভাতা নিয়ে হয়েছিল ওটা মেনলি একটা আই কার্ড বলি, যেটা ইউডিআইডি কার্ড। ইউডিআইডি কার্ড আমাদের প্রোগ্রাম মাধ্যমে আজকে প্রোগ্রামে আমাদের আউটকামটা কি, আমরা একটা এমওইউ সাইন করবো ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে। তার মধ্যে যত প্রতিবন্ধী ভাই বোনরা বা যারা ইউডিআইডি রেজিস্ট্রেশন ভুল হয়েছে, ডেটাবেসে রং আছে, ওদেরকে রেকটিফাই করব। আমরা আশা করছি 65,000 ইউডিআইডি কার্ড আমরা রেকটিফাই করবো, মানে কারেকশন করবো। ওয়ান্স এবার যদি কারেকশন হয়ে যায়, ওদের ভাতা এবং বাচ্চাদের স্কলারশিপ, পড়াশোনার বই এবং অন্যান্য সুবিধা, যেরকম এটা হয় আমাদের স্কিল প্রোগ্রাম, স্কিল মানে ওদের কোনো একটা ট্রেনিং দেওয়া, ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া, এই সমস্ত ব্যবস্থাগুলো পাইপলাইন খুলে যাবে। কিন্তু স্যার এখানে এই ডিউরেশনের সময় যে তারা যে দুর্বিষহ জীবন কাটাচ্ছে, 2-1 মারাও গেছে, তাদের প্রতি কি বলবো? তাদের প্রতি তো সম্পূর্ণ অনীহা হচ্ছে এবং একটা অরাজকতাপূর্ণ এইটাই আমাদের শিক্ষা, এই কার্ড এই জন্যই ভারত সরকার কি করলো যে এইরকম ভুল না হয়, সেকেন্ড টাইম ভুল না হয়, আইডেন্টি কার্ড মতো একটা কার্ড সবাইকে দেওয়া। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পুরনো বিবাদকে ঘিরে উধারবন্দের দুর্গানগর চতুর্থ খণ্ডে একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য। জানা গেছে উধারবন্দের দুর্গানগর চতুর্থ খণ্ডের বাসিন্দা প্রয়াত মির্জুমান আলী চৌধুরীর স্ত্রী রুমিয়া বেগম চৌধুরীর ঘরের পাশে বাঁশবাগানে আগুন লাগে শনিবার।
রুমিয়া বেগম চৌধুরী এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদারবন বাঘেরকোনার বাসিন্দা রেহিমা বেগম লস্কর, ঘনিগ্রাম তৃতীয় খণ্ডের হুসানারা বেগম লস্কর, রংপুর প্রথম খণ্ডের নূর আয়েশা বেগম লস্কর ও রুকসনা বেগম বারবুইয়াকে অভিযুক্ত করে 4 জনের বিরুদ্ধে উদারবন থানায় রবিবার একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে জানা যায় যে বিগত 3 মাস থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছে দুই পক্ষের। সেই বিবাদকে কেন্দ্র করে শনিবার দুপুর 2টায় বিবাদীরা একটি ছোট গাড়িতে অস্ত্র শস্ত্র নিয়ে এসে রুমিয়া বেগম চৌধুরীর ঘরের পাশে একটি বাঁশবাগানে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে রুমিয়া বেগম চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকার জনগণ এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ও তৎসঙ্গে উদারবন থানায় খবর দেয়। উদারবন থানা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এলাকাবাসী। রুমিয়া বেগম সংবাদ মাধ্যমে এই ব্যাপারে সবিশেষ তুলে ধরেন। রংপুরের আবিদ হায়দর ইমরান মধুর বন্দর রংপুরের আইসন আইয়া তারা পেট্রোল ডালিছেন, বুধবাইছি পেট্রোল টামাছে, পেট্রোলের গন্ধ করছে, আমি ঘর থাকি বার হয়েছি। বার হইয়া দেখি তারা আগুন লাগাইয়া আর খালি বাসে আলি দাম দাম করি বাসও আগুন লাগাইছেন। লাগাইতে সময়ও আমি শুরু করছি চিৎকার করিয়া ও আশপাশ মানুষ সব জমাইয়া আরও পানি দেওয়া শুরু করছি। পানি দিয়া আমার পাকঘর দ্বারও লাগি গেছে আগুন লাগছে। আমার জায়গা পাশের জায়গা আমার শাসকর হন্দিকর নওয়াজুল হক চৌধুরী, আমার হন্দিকরে আমি ফোন করিয়া কইছি দৌড়িয়া আগুন নিভাইয়া আমার ঘর জ্বলি জায়গা। ও তারা আইসে নাইয়া দৌড়িয়া ফায়ার ব্রিগেড ফোন করছেন করিয়া, পুলিশের ফোন করছেন করিয়া পুলিশ লইয়া বাড়ি গেছে। টাকার পরে খবর পাইয়া ফোন করছি আমরা নন্দাই নাইছেন দৌড়িয়া, তারাও জমিনের মালিক, তারাও আইসেন আইয়া আমারে দেখছেন। এবারে খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এস.এম. দেব স্টেডিয়ামে মৃদুল হোর মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্ট প্রথম খেলাতে পশ্চিম অম্বিকাপুরকে 7 উইকেটে হারিয়ে ইয়ং কর্নার জয়ী হয়েছে। আবার দ্বিতীয় খেলাতে প্রাক এনজিওকে 2 উইকেটে হারিয়ে পূর্বাশা ক্লাব জয়ী হয়। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুধেন্দু পাল মেমোরিয়াল 2nd ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে দেশবন্ধু স্পোর্টিং ক্লাবকে 112 রানে হারিয়ে বিজয়ী সংঘ জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।